হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় 17 পরিসংখ্যানের ওপর যে তোমাদের প্রশ্নগুলো করা হবে, অর্থাৎ বহু নির্বাচনে যে সকল প্রশ্ন অথবা সংক্ষিপ্তর জন্য এই যে এখানে আমি 8টা প্রশ্ন দিয়েছি, এই 8টা থেকে দেখবা যে তোমাদের 2টা 3টা বা 4টা কমন আসতে পারে। আমি এই 17 অধ্যায় থেকে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দিয়েছি। তো দেখো যে প্রথম প্রশ্নটি, গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? অর্থাৎ একটা যে গণসংখ্যা তুমি সারণী তৈরি করবা সেই জন্য প্রথমে কোনটি প্রয়োজন? পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান না গণসংখ্যা? অবশ্যই এটা মনে রাখতে হবে যে পরিসর প্রয়োজন। ওকে, একটা গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের কি প্রয়োজন? পরিসর প্রয়োজন। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রশ্ন বলতে পারি যে পরিসর সমান কি? অর্থাৎ পরিসর সমান আমরা কি লিখতে পারি? আমরা পরিসর সমান লিখতে পারি যে সর্বোচ্চ সংখ্যা বা ঊর্ধ্বসীমা যেভাবে আমরা বলবো সেভাবেই হবে সর্বোচ্চ সংখ্যা অথবা ঊর্ধ্বসীমা। ওকে, সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অথবা আমরা এটাকে বলতে পারি ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যোগ 1। ওকে, তাহলে পরিসর থেকে আমরা আরেকটি জিনিস শিখে গেলাম। তাহলে এখান থেকে যদি প্রশ্ন দেয় যে ঊর্ধ্বসীমা 50, নিম্নসীমা 45, তাহলে এর পরিসর কত হবে? 50 থেকে 45 বাদ দিয়ে 1 যোগ করবো, অর্থাৎ 5 আর 1 6 হবে। তারপরে আমি এখান থেকে আরেকটি প্রশ্ন দিয়েছি 2 নাম্বার, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? অর্থাৎ আমরা পরীক্ষায় যে নাম্বারগুলো গ্রেড পয়েন্ট এভারেজটা পাই সেটা কোন ধরনের চলক? তো এইটার উত্তর আমরা পরে জানবো। তার আগে আমরা এখানে 2টা চলক নিয়ে কম্পেয়ার করেছি, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটি হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক বলতে কী বোঝানো হয়? যেগুলো এলোমেলো অবস্থায় থাকে। আর অবিচ্ছিন্ন চলক বলতে বোঝানো হয় যেগুলো সাজানো অবস্থায় থাকে। তাহলে বিচ্ছিন্ন চলক এলোমেলো যেগুলো হবে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে জনসংখ্যা যেগুলো থাকবে, জনসংখ্যা এটা হলো বিচ্ছিন্ন চলক, বয়স, উচ্চতা, তাপমাত্রা, সময় এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। তবে একটা জিনিস মনে রাখার নিয়ম, বিচ্ছিন্ন দিয়ে যদি স্যারেরা প্রশ্ন করে, অর্থাৎ যদি বিচ্ছিন্ন দিয়ে স্যার প্রশ্ন করে, বিচ্ছিন্ন মানে কি হবে? এলোমেলো থাকবে। ওকে, আর অবিচ্ছিন্ন মানে কি থাকবে? সাজানো গোছানো থাকবে। কথাটা একটু উল্টাপাল্টা, তবে মনে রাখতে হবে। তাহলে বিচ্ছিন্ন এলোমেলো, অবিচ্ছিন্ন হলো সাজানো গোছানো। তাহলে এখানে প্রশ্ন, বিচ্ছিন্ন কোনগুলো হতে পারে? যেগুলো গণনা করা যেতে পারে। কি বললাম? গণনা করা যেতে পারে, গণনা, সেগুলো হলো বিচ্ছিন্ন। আর যেগুলো আমরা ওজন মাপতে পারবো, অর্থাৎ মাপ লিখে দিলাম, মাপ করা যায়, সেগুলো হলো অবিচ্ছিন্ন। আমরা একটা ব্যক্তির বয়স ওজন মাপতে পারি, একটা ব্যক্তির উচ্চতা আমরা মাপতে পারি, তাহলে আমরা এগুলো কি হবে? মাপ করা যায়, সেগুলো অবিচ্ছিন্ন। আর আমরা যেগুলো গণনা করতে পারবো, গণনা যদি বলা হয় সেটা হবে বিচ্ছিন্ন। গণনা বললে কি বললাম? বিচ্ছিন্ন। আর 2টা কথা জানতে হবে, একটি হলো বাস্তব এবং হলো অবাস্তব। এটা মনে রাখবো, অতে এখানে বাস্তব, আর এখানে বিচ্ছিন্নতে যেগুলো হচ্ছে আমরা কি বললাম? গণনা করতে পারবো। অর্থাৎ এগুলো হবে কি সংখ্যা বললাম? পূর্ণ সংখ্যা। এগুলো কি বললাম? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা বিচ্ছিন্ন বলে মনে রাখবো। আর বাস্তব সংখ্যা যেগুলো সেগুলো অবিচ্ছিন্ন বলে মনে রাখবো। বাস্তবের মধ্যে অবশ্যই দশমিক সংখ্যা থাকবে। ওকে, দশমিক সংখ্যা থাকবে। আমরা যেমন বলি না যে 5 ফিট 4 ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে এই যে দশমিক সংখ্যাযুক্ত যেগুলো থাকবে সেগুলো হলো অবিচ্ছিন্ন। আর যেগুলো আমরা গণনা করতে পারবো, একটা বাড়ির লোক সংখ্যা বলি 5 জন, কিন্তু আমরা লোক সংখ্যা কি 5.5 জন বা 4.5 জন কখনো বলি না। তাহলে বিচ্ছিন্ন চলক, জনসংখ্যা এগুলো হতে পারে। তাহলে এখান থেকে আমরা শিখব যে পরীক্ষার নম্বর এটা হবে বিচ্ছিন্ন, পূর্ণ সংখ্যা বিচ্ছিন্ন, নির্দিষ্ট মান এটাও বিচ্ছিন্ন, পরিবারের সদস্য সংখ্যা গুণে বের করা যায় শিক্ষার্থীর সংখ্যা, এগুলো প্রত্যেকটা বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন বলতে যেগুলো বললাম, যেগুলো মাপা যাবে, আর যেগুলো বাস্তব সংখ্যা হবে, দশমিক সংখ্যা থাকবে, শিক্ষার্থীর উচ্চতা, যেমন একটা উচ্চতা হইতে পারে যেমন 5 ফুট 4 ইঞ্চি বললাম, সেরকম এইগুলো হলো কি হবে? এগুলো যদি থাকে তবে সেইগুলো হবে অবিচ্ছিন্ন, আর যদি এগুলো থাকে সেটা হবে বিচ্ছিন্ন। তাহলে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? তাহলে জিপিএ কি হতে পারে? জিপিএগুলো হচ্ছে মনে রাখতে হবে সাজানো গোছানো, সাজানোভাবে থাকতে পারবে। আর এটা দশমিক দ্বারা থাকতে পারে, যেমন 4.5 বা 4.5, 4.84 বা 4.84 এরকম, এগুলো হবে অবিচ্ছিন্ন চলক। ওকে, তাহলে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কী হবে? অবিচ্ছিন্ন চলক। এরপর 3 নম্বর প্রশ্নটি রয়েছে যে
ধাপ বিচ্যুতি কোনটি? ধাপ বিচ্যুতি আমরা এই ধাপ বিচ্যুতি কখন ব্যবহার করি? আমরা ধাপ বিচ্যুতি শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হলো মধ্যকের ক্ষেত্রে। ওকে, মধ্যকের ক্ষেত্রে আমাদের মধ্যক না, সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের ক্ষেত্রে আমাদের ধাপ বিচ্যুতির প্রয়োজন হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করি? ধাপ বিচ্যুতি ব্যবহার করি। আমরা ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করি। ইউআই সমান এক্সআই মাইনাস এ ভাগ এইচ। এক্সআই মাইনাস এ ভাগ এইচ। এক্সআই বলতে যেটাকে আমরা এই যে এখান থেকে যেগুলো আমরা মধ্যমানগুলো বের করি, সে মধ্যমান। একে আমরা বলি আনুমানিক গড়। কি বললাম? আনুমানিক গড়। আর এইচ হলো যে কয়টা করে শ্রেণী ব্যাপ্তি। ওকে, যে কয়টা করে ঘরের শ্রেণী ব্যাপ্তি সেটা। তাহলে ইউআই হলো কি বললাম? ধাপ বিচ্যুতি, এক্সআই মধ্যমান, এ আনুমানিক গড়, আর এইচ হলো ব্যাপ্তি। ওকে, শ্রেণী ব্যাপ্তির কথা যেটা বলা হয়। তাহলে এখানে আমাদের উত্তরটা কী হবে? এক্সআই মাইনাস এ ভাগ এইচ। 4 নম্বর, নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতা? নিচের কোনটি কি বললাম? কেন্দ্রীয় প্রবণতা। ওকে, কেন্দ্রীয় প্রবণতা দিয়ে যদি প্রশ্ন করে তাহলে আমরা সবসময় মনে রাখবো গড়, মধ্যক, প্রচুরক। এই তিনটা আমাদের কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক, প্রচুরক। ওকে, এটা আমাদের বহুপদীর জন্য। তবে 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে ইউ টু। আচ্ছা, এখানে ইউ2 যেটা দেওয়া হয়েছে না, এইটাকে আমরা ইউআই দ্বারা মনে রাখবো। কি বললাম? ইউআই দ্বারা মনে রাখবো। তাহলে প্রশ্নে আমরা একটু আগে শিখলাম ইউআই সমান এক্সআই মাইনাস এ ভাগ এইচ। তাহলে ইউআইয়ের মান দেওয়া হয়েছে কত? এখানে আমরা মানটা বসাবো -2। তারপর এক্সআইয়ের মান দেওয়া হয়েছে কত? 12। এখানে বলেছে আনুমানিক গড় বের করতে, মানে আমরা বের করবো কার মান? এ এর মান। ভাগ এইচের মান 4। এইচের মান কত আছে? 4। তাহলে এখন আমরা কি করব? এটাকে ক্রস গুণন করব। ওকে, বা দিলাম এটা দ্বারা এটা গুণ করলে কত হয়? -4 × 8, 12 মাইনাস এ। ওকে, এবার এই মাইনাস একে আমরা এই পাশে বার করলে কী হবে? +8। ওই পাশে 12 থাকলে -8 পাশে বার করলে কী হবে? +8। তাহলে 12 আর 8 যোগ করলে কত হবে? 20। তাহলে এর মানটা আমরা কত পাইলাম? এখানে 20 পাইলাম। ওকে, তাহলে এর মানটা কত হবে? 20 হবে। তাহলে এই প্রশ্নের উত্তর 4, 6, 10, 20। উত্তর কত হবে? 20। এবার 6 নম্বর প্রশ্ন রয়েছে -5 থেকে +5 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত? -5 থেকে +5 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে -5 থেকে আমরা সংখ্যাগুলো লিখব -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা -5 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। এখন এই সংখ্যাটা কয়টা আছে সেটা গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি সংখ্যা। তাহলে মধ্যক বলেছে, আমরা কি করব? প্রথম সংখ্যা, পরের শেষের সংখ্যা, পরেরটা তার আগেরটা, পরেরটা তার আগেরটা, পরেরটা তার আগেরটা। ওকে, -1 +1। তাহলে মিডিলে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে কি? মধ্যক। তাহলে মধ্যক এটা কোনটা হবে? 0। তাহলে -5, -1, 0, 5। উত্তর হবে গ নম্বর। ক্লিয়ার? এরপর 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে 4, 3, 5, 7, 9, 10 এর মধ্যক কত? ওকে, তাহলে বলা হয়েছে 4, 3, 5, 7, 9, 10 এর মধ্যক কত? সংখ্যাটি দেওয়া হয়েছে 4, 3, 5, 7, 9, 10। তাহলে এই সংখ্যাগুলো এলোমেলো অবস্থায় আছে, এটাকে আমরা কী করতে হবে? সাজাইতে হবে। তাহলে আমরা সবচেয়ে ছোটো সংখ্যা 3, 4, 5, 7, 9, 10। একটু আগে যে মধ্যক শিখলাম বিজোড়ের জন্য, এটা এমসিকিউর জন্য। এখানে জোড়ের জন্য আমরা এমসিকিউর জন্য শিখব। প্রথমটা কাটবো, শেষেরটা কাটবো, পরেরটা কাটবো, তার আগেরটা কাটবো। তাহলে মিডিলে যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যার আমরা গড় বের করব। গড় বের করলেই হয়ে যাবে মধ্যক। তাহলে গড় বের করার নিয়ম কি? দুইটা সংখ্যার যোগফল ভাগ যে কটা সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ। তাহলে দুইটা সংখ্যা ছিল 2 দ্বারা ভাগ করলাম। 5, 7, 12 ভাগ 2, 2 একে 2, 6 2 12। তাহলে উত্তর কত হবে? 6। ওকে, তাহলে উত্তরটা কত হলো আমাদের? 6। তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে? 7 নম্বরে 6, অর্থাৎ ক নম্বরটা। এরপর 8 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে যে 32105 এর গড় কত? 32105 এর গড় কত? আমরা গড় সমান কি জানিস? উপাত্তগুলোর বা সংখ্যাগুলোর যোগফল ভাগ উপাত্ত সংখ্যা। ওকে, তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো আমরা যোগ করে দিব। তাহলে আছে কি? 3 + 2 + 1 + 0 + 5 ভাগ এখানে সংখ্যা কয়টি রয়েছে? 1, 2, 3, 4, 5। অনেকে এখানে কাজটা করে কি, যেহেতু 0 একটি সংখ্যা রয়েছে, 0কে আর কাউন্ট করে না, সেজন্য আমাদের অঙ্কগুলো ভুল হয়। এখানে আমরা 0কে সংখ্যা কাউন্ট করতে হবে, নয়তো অঙ্কটা অবশ্যই ভুল হবে। তাহলে উপরে যোগ করলে কত হবে? 3, 2, 5 আর 1, 6, 5, 11। 11 ভাগ 5। তাহলে 11 দিয়ে 5, যদি 5 দ্বারা আমরা 11কে ভাগ করি কত হবে? যদি ভাগ করি তাহলে 5, 11, 5 × 2 = 10, নামলো 1। এখানে দেবো আমরা কি? দশমিক, সেই জন্য এখানে হবে 0। 5 × 2 =
10। তাহলে 2.2, উত্তরটা কত পেলাম আমরা? 2.2। তাহলে এখানে 2.2 কোথায়? গ নম্বরে। ওকে, এই যে ছিল আমাদের 8 নম্বর 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন থেকে আশা করি তোমাদের পরীক্ষায় ভালো প্রশ্ন থাকবে কমন। ওকে।